নবম শ্রেণীর জন্যে ইতিহাসের পঞ্চম অধ্যায়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ক্লাস নিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে। কিছুদিন পূর্বে আমরা ভার্সাইয়ের সন্ধি এবং ভার্সাইয়ের সন্ধির মূল্যায়ন এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় এই ভার্সাইয়ের সন্ধির সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। একই সঙ্গে বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের সঙ্গেও বিষয়টা খুবই রিলেটেড বা সম্পর্কিত। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তিবর্গ পরাজিত জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে কি করবে না, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দেয়। ক্ষতিপূরণ আদায় আন্তর্জাতিক আইনের একটা পুরানো নিয়ম ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইঙ্গো ফরাসি সরকার নিজের দেশের জনগণকে আশ্বাস দিয়েছিল যে যুদ্ধের পর জার্মানির কাছ থেকে অসামরিক জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণের জন্য ক্ষতিপূরণ আদায় করবে। যুদ্ধ শেষ হওয়ার পর ফ্রান্স তার অসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য আগাম ক্ষতিপূরণ প্রদান শুরু করেছিল। তারা এতটাই নিশ্চিত ছিল যে যুদ্ধের পরে পরাজিত জার্মানির কাছ থেকে সেই ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে। কিন্তু এই ক্ষতিপূরণকে কেন্দ্র করে সংকট দেখা দিয়েছিল। প্যারিসের সন্ধি বা বৈঠকে ইঙ্গো ফরাসি শক্তি জার্মানির সঙ্গে সন্ধির অন্যতম শর্ত হিসাবে, অর্থাৎ ভার্সাই সন্ধির অন্যতম শর্ত হিসাবে ক্ষতিপূরণ দাবি করেছিল। যদিও যে উড্রো উইলসনের 14 দফা নীতি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি বৈঠক হয়েছিল, সেই 14 দফা নীতিতে কিন্তু ক্ষতিপূরণের শর্ত ছিল না। কিন্তু ইঙ্গো ফরাসি শক্তির অনমনীয় মনোভাবের কারণে শেষ পর্যন্ত মিত্র শক্তি জানিয়েছিল যে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে। ভার্সাইয়ের সন্ধির বৈঠকে জার্মানি কত টাকা ক্ষতিপূরণ দেবে তা স্থির করার জন্য মিত্র শক্তি একটা কমিশন নিয়োগ করেছিল। এই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন 1921 খ্রিস্টাব্দের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেয়। এরপরে ভার্সাই সন্ধির 231 থেকে 35 নম্বর ধারায় জার্মানির প্রদেয় ক্ষতিপূরণ এবং ক্ষতিপূরণ প্রদানের শর্তাবলী ধার্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সাই সন্ধিতে স্বাক্ষর না করার জন্য এই ক্ষতিপূরণ কমিশনে যোগ দেয়নি। তাই ফ্রান্সের সভাপতিত্বে এই ক্ষতিপূরণ কমিশন গঠিত হয়েছিল। জার্মানির বিরুদ্ধে ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের জন্য তীব্র প্রতিশোধমূলক মনোভাব গ্রহণ করেছিল। সুতরাং জার্মানির কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে অর্থনৈতিক দিক থেকে জার্মানিকে পঙ্গু করে দিতে চেয়েছিল ফ্রান্স। ফ্রান্সের ইচ্ছে ছিল ক্ষতিপূরণ সমস্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার এবং ভবিষ্যতে যুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির পুনর্গঠন যাতে বিলম্বিত হয়, এজন্য এই ক্ষতিপূরণটাকে তারা ব্যবহার করতে চায়। ব্রিটিশ অর্থনীতিবিদ কেইন্স ব্রিটেনকে কিন্তু সতর্ক করেছিল যে ক্ষতিপূরণ প্রাপক ও প্রদানকারী উভয়ের পক্ষেই এই নীতি ক্ষতিকারক। এজন্য ব্রিটেন চেয়েছিল একটু নমনীয়ভাবে মাঝারি অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা হোক। তাছাড়া জার্মানির সঙ্গে ব্রিটেনের একটা বাণিজ্যিক সম্পর্কও ছিল। কিন্তু এই সব কিছুকে বাদ দিয়ে শেষ পর্যন্ত মিত্র শক্তি জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের
অর্থ আদায়ের ব্যাপারে যথেষ্ট কঠোরতা অবলম্বন করেছিল এবং মিত্রশক্তি জার্মানির কাছ থেকে 660 কোটি পাউন্ড বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিল এবং এই ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য যেমন কমিশন গঠন করা হয়েছিল, তেমনি ক্ষতিপূরণ আদায়ের একটা সময় সূচি তৈরি করা হয়েছিল, যা লন্ডন শিডিউল নামে পরিচিত। এবং ঠিক হয়েছিল এই ক্ষতিপূরণের অর্থ যা জার্মানির কাছ থেকে আদায় করা হবে তা ফ্রান্স পাবে 52%, ইংল্যান্ড পাবে 22%, ইটালি পাবে 10%, বেলজিয়াম পাবে 8%, রোমানিয়া, যুগোস্লাভিয়া ও গ্রিস এরা পাবে 6.5% করে, এবং পর্তুগাল ও জাপান পাবে 1.5%। এভাবে ক্ষতিপূরণের অর্থ বন্টনের ব্যাপারটাও স্থির হয়ে যায়। এতক্ষণ যত কথা বললাম তার মোদ্দা বিষয়টা হচ্ছে প্রথম যুদ্ধের জন্য যাবতীয় দায়িত্ব মিত্রশক্তি জার্মানির কাঁধে অর্পণ করেছিল। যুদ্ধের জন্য যেহেতু জার্মানি দায়ী, তাই প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরে জার্মানির উপরে মিত্রশক্তিবর্গ বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়েছিল এবং কি পরিমাণ ক্ষতি পূরণের অর্থ আদায় করা হবে এবং সেই ক্ষতিপূরণ কিভাবে আদায় করা হবে, ক্ষতিপূরণের অর্থ ইউরোপের কোন দেশগুলো বা পৃথিবীর কোন দেশগুলো কতটা পাবে তা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সমস্যা এর পরবর্তীকালে দেখা দেয়। জার্মানিকে বলা হয়েছিল ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানি ভার্সাইয়ের চুক্তি অনুযায়ী প্রথমে অরাজি থাকলেও ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েই রাজি হয়েছিল, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে জার্মানির অভ্যন্তরীণ পরিস্থিতি সংকট তৈরি করেছিল। সংকটটা কি না, জার্মানির অর্থনীতি তো এমনিতেই ভার্সাইয়ের সন্ধির শর্তা অনুযায়ী পঙ্গু হয়ে পড়েছিল, ফলে জার্মানির পক্ষে ক্ষতিপূরণ দেওয়া একরকম দুঃসাধ্য হয়েছিল। তাছাড়া জার্মানির জনমত এই ক্ষতিপূরণ প্রদানের বিরোধী ছিল, ফলে বাধ্য হয়ে জার্মানি 1921 খ্রিস্টাব্দের 11ই মে মিত্রপক্ষের যে ক্ষতিপূরণের প্রস্তাব মেনে নিয়েছিল। 1921 খ্রিস্টাব্দে ক্ষতিপূরণের অর্থ কমাতে বলেছিল এবং 1924 খ্রিস্টাব্দে ক্ষতিপূরণ প্রদান স্থগিত রাখার কথা বলেছিল। কিন্তু ক্ষতিপূরণ কমিশন জানায় জার্মানিকে 132 লক্ষ মিলিয়ন স্বর্ণ মার্ক বা 6,600 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতেই হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে জার্মানির যে অর্থ প্রদানের কথা ছিল তাই জার্মানি দিতে পারেনি, ফলে ক্ষতিপূরণ নিয়ে সমস্যাটা থেকেই গেল। জার্মানি কেন দিতে পারেনি, এবার আমরা সেই আলোচনা একটু করব। আসলে জার্মান মুদ্রা মার্কের দ্রুত অবমূল্যায়ন হয়েছিল। মার্কের অর্থাৎ জার্মানির মুদ্রার অবমূল্যায়নের ফলে জার্মানি চেষ্টা করেছিল কাগজের নোট ছাপিয়ে সামঞ্জস্য রক্ষা করতে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়েছিল। এরপর জার্মানি তার মুদ্রা মার্কের পর রেন্টেন মার্ক নামে একটা অস্থায়ী মুদ্রা চালু করেছিল, কিন্তু তাতেও অর্থনৈতিক সংকট লাঘব হয়নি। জার্মানিতে মুদ্রাস্ফীতি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছিল
ফলে জার্মান সরকার সার্বিকভাবে তীব্র অর্থ সংকটের মধ্যে পড়েছিল। এই অবস্থায় ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ কিছুটা নমনীয় হয়ে ক্ষতিপূরণ স্থগিত রাখতে সম্মত হলেও ফ্রান্স কিন্তু হয়নি। ফলে আমেরিকার ডাওয়েস কমিটির সুপারিশ অনুযায়ী 2 বছরের জন্য জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার উপর, মানে জার্মানির ক্ষতিপূরণ দেওয়ার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তাছাড়া জার্মানিকে 40 মিলিয়ন পাউন্ড বিদেশি ঋণদানের কথাও বলা হয়েছিল। অর্থনীতিবিদ ডাওয়েস রাইকসামমার্ক নামে জার্মানিতে এক নতুন মুদ্রা চালু করেছিলেন এবং তার পরিকল্পনায় বলা হয়েছিল প্রথম 5 বছরে জার্মানিকে বছরে 50 মিলিয়ন পাউন্ড ও পরে বছরে 125 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে। ইয়ং কমিটির সুপারিশেও জার্মানি যাতে ক্ষতিপূরণের অর্থ দিতে পারে তার জন্য তাকে বিপুল অঙ্কের ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সবকিছুর পরেও জার্মানির পক্ষে এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। তার কারণ জার্মানিতে যে অর্থনৈতিক ধস দেখা গিয়েছিল, জার্মানিতে যে বেকারত্বের সমস্যা দেখা গিয়েছিল, খাদ্য সংকট, কলকারখানার শ্রমিকদের ধর্মঘট জার্মানির জীবনকে পঙ্গু করে দিয়েছে। ফলে জার্মানির ক্ষতিপূরণ নিয়ে বিরোধ থেকেই গিয়েছিল। এরপরে ক্ষতিপূরণের অর্থ প্রদান করতে না পারার জন্য জার্মানির রুট শিল্পাঞ্চল যখন দখল করেছিল তখন জার্মানিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং জার্মানির এই প্রতিক্রিয়া ধীরে ধীরে জার্মানির জনমতকে, জার্মানির প্রজাতান্ত্রিক সরকার থেকে তাদের জনমত আস্থাশীল হয়ে পড়েছিল হিটলারের প্রতি, নাৎসি শক্তি হিটলারের প্রতি। আর হিটলার ক্ষমতায় আসার পরে সমস্ত কিছুই বিফল হয়। ফলে জার্মানির কাছ থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়নি। তবে এই ক্ষতিপূরণ সমস্যার সমাধান করার জন্য মার্কিন সেনাপতি জেনারেল চার্লস ডাওজের সভাপতিত্বে একটা কমিটি নিযুক্ত হয়েছিল। সেই কমিটির সুপারিশগুলো অন্তত কি ছিল আমরা একটু দেখি। ক্ষতিপূরণ সমস্যা নিয়ে রাজনীতি করা চলবে না। লন্ডন শিডিউল অনুযায়ী জার্মানির ক্ষতিপূরণের জন্য যে বার্ষিক কিস্তি ধরা হয়েছিল, ডাওয়েস কমিশন বলেছিল তা অত্যন্ত চড়া বা কঠোর। জার্মানির পক্ষে তা এই মুহূর্তে পরিশোধ করা সম্ভব নয়। এজন্য জার্মানিকে দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ প্রদান করার এবং কম কিস্তি দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল। ক্ষতিপূরণের প্রদেয় যে বার্ষিক কিস্তি অর্থাৎ বছরে যত টাকা দেওয়া কথা ছিল সেটাকেও আবার দুভাগে ভাগ করা হয়েছিল। জার্মানির অভ্যন্তরীণ সম্পদ এর ক্ষেত্রগুলি জার্মানিকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আদারওয়াইজ জার্মানি কোথা থেকে ক্ষতিপূরণের সমস্যা মেটাবে। জার্মানির মুদ্রাস্ফীতি রোধ করার জন্য ব্যবস্থা নিয়েছিল এবং জার্মানির আর্থিক পুনরুজ্জীবনের জন্য আমেরিকা মূলত জার্মানিকে ঋণ দেবে বলে স্থির হয়েছিল এবং ক্ষতিপূরণের জন্য যে কমিশন করা হয়েছিল তা লুপ্ত করা হয়েছিল। কিন্তু ওই যে আগেই আলোচনা করলাম, এত কিছুর পরেও ক্ষতিপূরণের সমস্যার সমাধান হয়নি এবং এর বিফলতার বড় কারণ হচ্ছে
জার্মানিকে একতরফা যুদ্ধ অপরাধী ঘোষণা করে জার্মানির উপরে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া, এবং জার্মান বুদ্ধিজীবী, জনসাধারণ, জাতীয়তাবাদী দল ও নাৎসিবাদী দল এই ক্ষতিপূরণ দিতে রাজি ছিল না।